সম্প্রসারণশীল মহাবিশ্ব তত্ত্ব। মানব সভ্যতার আদি যুগ থেকে আকাশ ভরা সূর্যতারা মানুষের মনে বিস্ময়ের উদ্বেগ ঘটিয়েছে। দিনের সূর্য এবং রাতের চন্দ্র ও তারকারা মানুষের মনে বহু প্রশ্নের অবতারণা করেছে। প্রাচীন হিন্দু, গ্রিক বা মিশরীয় দার্শনিকরা মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান সংক্রান্ত চর্চার মধ্য দিয়ে জ্যোতির্বিদ্যার উদ্ভাবন ঘটিয়েছেন। টলেমি, আর্যভট্ট, বরাহমিহিরদের সময় থেকে কোপার্নিকাস, টাইকো ব্রাহের সময় পর্যন্ত এই 1000 বছরের অধিক সময়কালে জ্যোতির্বিজ্ঞানীরা মূলত সৌরজগৎকে তাদের চিন্তাভাবনার কেন্দ্রস্থলে অবস্থান করিয়েছেন। মহাবিশ্বের সীমা সম্পর্কেই গ্রিক দার্শনিকেরা ছিলেন দোলাচলে। মহাবিশ্ব সীমাহীন বা অসীম এটা কল্পনা করা ছিল তাদের কাছে কঠিন, আবার সীমাবদ্ধ বা সসীম সেটা ভাবার মতো কোনো তথ্য তাদের হাতে ছিল না। যদি তার সীমা থেকে থাকে তাহলে তার প্রান্ত দেশে দাঁড়িয়ে হস্ত বিস্তার করা যাবে কিভাবে? ফলে তারা এক ধাঁধার সম্মুখীন হলেন। আধুনিক জ্যোতির্বিদ্যা শুরু হওয়ার পরে আইজ্যাক নিউটনের মহাকর্ষ তত্ত্ব, নিউটনস ল অফ গ্র্যাভিটি এর আলোকে মহাজাগতিক ক্রিয়াকাণ্ড ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেল, যেহেতু ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু অন্য বস্তুকে একটি নির্দিষ্ট বলের দ্বারা আকর্ষণ করে, সেই কারণে মহাবিশ্ব যদি সসীম হয় তাহলে তাতে অবস্থিত সমস্ত বস্তুর আকর্ষণ বলের কারণে একে অপরের কাছাকাছি আসতে চাইবে এবং সেভাবে মহাবিশ্ব সংকোচন ঘটবে। এই যুক্তিতে তারা মহাবিশ্বকে সসীম বলে কল্পনা করলেন। আবার অষ্টদশ শতাব্দীর প্রথম দিকে জার্মান জ্যোতির্বিদ হাইনরিখ ওলবার্স নানারকম যুক্তির সাহায্যে বোঝাতে চেষ্টা করলেন যে মহাবিশ্ব সসীম। এই দোদুল্যমানতার অবসান ঘটার জন্য আমাদের আরও 1 শতাব্দী অপেক্ষা করতে হয়েছে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে এসে আলবার্ট আইনস্টাইন তার মহাকর্ষ তত্ত্বের তাত্ত্বিক উপস্থাপনা করলেন আপেক্ষিকতার সাধারণ সূত্র, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এর মাধ্যমে। আইনস্টাইনের উপস্থাপিত মহাবিশ্বের তাত্ত্বিক মডেলকে বলা হলো স্ট্যাটিক ইউনিভার্স মডেল। কিন্তু দেখা গেল আইনস্টাইনের স্ট্যাটিক ইউনিভার্স মডেল নিউটনের মডেলের মতো অসম্পূর্ণতা দোষে দুষ্ট। এই অসম্পূর্ণতা থেকে সমীকরণগুলোকে মুক্ত করার জন্য আইনস্টাইন এই সমীকরণের মধ্যে একটি নতুন ধ্রুবক যুক্ত করলেন। এই ধ্রুবকের নাম তিনি দিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। সমসাময়িক একজন ডাচ জ্যোতির্বিদ উইলিয়াম ডি সিটার আপেক্ষিকতা তত্ত্বকে নতুনভাবে বিশ্লেষণ করে অপর আরেকটি তাত্ত্বিক মডেল উপস্থিত করলেন, যে মডেলে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ব্যবহার করা হলো না, কিন্তু এই মডেলটিতেও অনেক দুর্বলতা ছিল। আইনস্টাইন ও ডি সিটার উভয়ের ক্ষেত্রেই তারা স্ট্যাটিক ইউনিভার্স তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। 1920-এর দশকের মহাকাশ তত্ত্ব অর্থাৎ কসমোলজি প্রতিষ্ঠিত ছিল এই স্ট্যাটিক ইউনিভার্স মডেলের উপর নির্ভর করে, যদিও আইনস্টাইন তার কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এর ব্যাখ্যা উপস্থিত করতে পারেননি। ডি সিটার এবং আইনস্টাইন তাদের নিজ নিজ তাত্ত্বিক মডেল নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময়ও করেছিলেন। আইনস্টাইনের তত্ত্বের ক্ষেত্রে যেমন কসমোলজিক্যাল কনস্ট্যান্টের প্রয়োজন হয়েছিল, সেভাবেই ডি সিটারের সমীকরণকে বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য মহাবিশ্বে উপস্থিত বস্তুপুঞ্জের ঘনত্ব শূন্যের কাছাকাছি রাখার প্রয়োজন হলো। বিংশ শতাব্দীর তৃতীয় দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল অবজারভেটরি অর্থাৎ লোয়েল মানমন্দিরের বিজ্ঞানী ভেস্টো স্লিফার স্পাইরাল নেবুলা অর্থাৎ চক্রাকার নীহারিকার গতি নিরীক্ষণ করে তাদের গতিবেগ পরিমাপের মাধ্যমে দেখাতে সক্ষম হন যে ওই নেবুলাগুলো স্থির নয়, চলমান। এক্ষেত্রে ভেস্টো স্লিফারের সংগৃহীত তত্ত্বের সঙ্গে ডি সিটারের তত্ত্বের কিছুটা মিল খুঁজে পাওয়া গেল। গতিবেগ পরিমাপ করা গেল সত্য, কিন্তু দূরত্ব সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেল না। এই অবস্থার সৃষ্টি হলো 1920-এর দশকের প্রথমার্ধে। এরপরে 1928 সালে হল্যান্ডে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অধিবেশন বসল। মাউন্ট উইলসন অবজারভেটরি এর জ্যোতির্বিদ এডুইন হাভেল এই অধিবেশন চলাকালীন প্রখ্যাত জ্যোতিপদার্থবিদ উইলিয়াম ডি সিটারের সঙ্গে তার কসমোলজিক্যাল থিওরি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। হাভেল প্যাসাডেনায় ফিরে এসে ডি সিটারের তত্ত্বটি পরীক্ষা করার কাজে মনোনিবেশ করেন। তিনি তার সহকারী মিল্টন হুমাসনকে অধিক দূরত্ব সম্পন্ন আবছা নীহারিকা থেকে আগত আলোকের সঙ্গে নিকটবর্তী উজ্জ্বল নীহারিকা থেকে আলোকের কম্পাঙ্কের তুলনা করে দেখার পরামর্শ দেন। হাবলের উদ্দেশ্য ছিল যে এই দুই উৎস থেকে আগত আলোকের কম্পাঙ্কের তুলনামূলক পরীক্ষা করে দেখা এক্ষেত্রে ওই কম্পাঙ্কের পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায় কি না।
তারা মাউন্ট উইলসনে অবস্থিত 100 ইঞ্চির অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করলেন। পরীক্ষায় দেখা গেল যে নিকটবর্তী নীহারিকা থেকে আগত আলোর তুলনায় দূরবর্তী নীহারিকার আলোর বর্ণালী কিছুটা স্বল্প কম্পাঙ্কের দিকে সরে গেছে। এই সরণকে বলা হলো লোহিত বিচ্যুতি বা রেড শিফট। তারা পরিমাপ করলেন ওই উৎসের দূরত্ব ও গতিবেগ। 1929 সালে এডুইন হাভেল দেখাতে সমর্থন হলেন যে নীহারিকার দূরত্বের সঙ্গে তার গতিবেগ সমানুপাতিক। হুমাসন পরিমাপ করলেন রেড শিফট এবং নীহারিকার আলোর ঔজ্জ্বল্য পরিমাপের মাধ্যমে হাভেল পরিমাপ করলেন দূরত্ব। এই তত্ত্বের একমাত্র ব্যাখ্যা হতে পারে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, অর্থাৎ আইনস্টাইন বা ডি সিটারের স্ট্যাটিক ইউনিভার্স তত্ত্ব সঠিক নয়। আইনস্টাইন এবং ডি সিটার উভয়ের হ্যাভেলের এই ব্যাখ্যা মেনে নিলেন এবং এখানেই তাদের স্ট্যাটিক ইউনিভার্স তত্ত্বের মৃত্যু ঘটল। 1930 সালের প্রথম দিকে লন্ডনের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সম্মেলনে ডি সিটার স্বীকার করলেন যে হ্যাভেলের রেডশিফট তত্ত্ব উদ্ভাবনের পরে তার অথবা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের সাহায্যে মহাবিশ্বের প্রকৃত তত্ত্ব ব্যাখ্যা করা সম্ভব নয়। ব্রিটিশ জ্যোতির্বিদ আর্থার এডিংটন একটি অত্যন্ত সঙ্গত প্রশ্ন তোলেন। তিনি বলেন, ওই দুজনের স্ট্যাটিক মডেল ছাড়াও অন্য পদ্ধতির সাহায্যেও এই সমস্যার সমাধান করা যেতে পারে। ডি সিটারও এডিংটনের মন্তব্যের সমর্থনে মত প্রকাশ করলেন 1931 সালে। ইতিমধ্যে 1922 সালের পর থেকেই বেশ কয়েকজন তাত্ত্বিক পদার্থবিদ আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনকে পরিবর্ধন করে তার ডাইনামিক সলিউশন উদ্ভাবনের চেষ্টা করেছিলেন। এদের মধ্যে অন্যতম প্রধান হলেন রুশ গণিতজ্ঞ এবং জ্যোতিপদার্থবিদ আলেকজান্ডার ফ্রাইডম্যান। ফ্রাইডম্যান এক অভিনব পদ্ধতিতে ফিল্ড ইকুয়েশনকে পরিবর্ধন করলেন, যার সাহায্যে নন স্ট্যাটিক সলিউশন সম্ভব। আইনস্টাইন নিজে ফ্রাইডম্যানের যুক্তিগুলো সমর্থন করেছিলেন। ফ্রাইডম্যান 1924 সালে এক গবেষণা প্রবন্ধে তার তত্ত্ব উপস্থিত করলেন। ফ্রাইডম্যান শুরু করেছিলেন আইনস্টাইনের স্ট্যাটিক মডেলের কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে কেন্দ্র করে। তিনি দেখাতে সমর্থ হয়েছিলেন যে এই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মান যদি শূন্য হয় তাহলে মহাবিশ্বের অভ্যন্তরে পদার্থের ঘনত্বের উপরে তার বিবর্ধন নির্ভর করবে। তিনটি সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছিলেন তার এই গণনায়। 1. সংকট ঘনত্বের অধিক ঘনত্ব হলে মহাবিশ্বের সংকোচন অর্থাৎ কোল্যাপস হওয়ার সম্ভাবনা থাকবে। 2. সংকট ঘনত্বের কম অবস্থায় মহাবিশ্বের স্ফীতি অর্থাৎ এক্সপ্যানশন ঘটবে। 3. সংকট ঘনত্বের সমান ঘনত্ব হলে হবে নিয়ন্ত্রিত স্ফীতি অর্থাৎ ফ্ল্যাট ইউনিভার্স। কিন্তু অধিকাংশ তাত্ত্বিক জ্যোতিপদার্থবিদ তার এই তত্ত্বকে গুরুত্ব দিতে চাইলেন না। 1927 সালে বেলজিয়াম জ্যোতিপদার্থবিদ জর্জ লেমাত্রে এক্সপ্যান্ডিং ইউনিভার্স অর্থাৎ সম্প্রসারণশীল মহাবিশ্বের এক তাত্ত্বিক মডেল উপস্থাপন করেন। কিন্তু লেমাত্রের এই প্রচেষ্টাও জ্যোতির্পদার্থবিদদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হলো না। এটি ছিল একটি ডায়নামিক মডেল। লেমাত্রে 1930 সালের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্মেলনে একটি রিপোর্ট হাতে পান। ওই রিপোর্টে এডিংটনের বক্তব্য পড়ে তিনি নিজে এডিংটনকে তার 1927 সালে প্রকাশিত প্রবন্ধটির কথা অবগত করালেন। এডিংটন প্রবন্ধটি পড়ার পরে ডি সিটারের সাথে আলোচনা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিদ হার্লো শাপ্লিকে একটি পত্র লেখেন। সেই পত্রে লেখা ছিল, সম্ভবত লেমাত্রের প্রবন্ধের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে আমরা মহাবিশ্বের স্ফীতি সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। আইনস্টাইন নিজেই স্বীকার করলেন লেমাত্রের সমাধান পদ্ধতি তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের পরিপন্থী নয়। 1931 সালে ডি সিটার ঘোষণা করলেন যে লেমাত্রের এই সম্প্রসারণশীল মহাবিশ্বের মডেল অতি উচ্চ স্তরের বৈজ্ঞানিক আবিষ্কার। ওই বছরই লেমাত্রে আরও ঘোষণা করলেন যে বর্তমান মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এক মহাবিস্ফোরণের কারণে। এই মহাবিস্ফোরণ তত্ত্বই স্বীকৃতি লাভ করেছে বিগ ব্যাং তত্ত্ব নামে।